আমি পদ্মজা, ইলমা বেহরুজ। পর্ব ৩। আপা, স্কুলে যাবা না? পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করলো। যাব, তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো। পদ্মজা বাড়ির পিছনে নদী ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এ নদীর নাম মাদিনী নদী, ছদ্মনাম। গ্রীষ্মকালে বিদায়ের ৩ সপ্তাহ চলছে। এখন বর্ষাকাল। মাদিনীর জলে কানায় কানায় ভরে উঠেছে। সে যেন স্রোতবিহীন। ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে, আর উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা। পদ্মজা এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগছে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনী নদীর স্বচ্ছল জলের দিকে। মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চ দেখেছে ১ মাস আগের ঘটনা। মনে পড়ল তার। সেদিন রাতে হেমলতা ছুরির ধার দিতে রুমে ঢুকে গেলেন। পদ্মজা কাপা পায়ে পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়তে বসল। তখন হিমেল হতদন্ত হয়ে বাড়িতে ঢুকে। হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই। আপা, এই পদ্মজা। আপা কই? হিমেলের কণ্ঠে। কি হয়েছে মামা? জবাব দিল পদ্মজা। পদ্মজার প্রশ্নে উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকল। আপা, এই আপা। হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে ছুটে আসেন। কি হয়েছে? হিমেল পদ্মজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আপা, ভাইজান খুন হয়েছে। রাইতে কে জানি মাইরা ফেলছে আপা। হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে পড়ল। পদ্মজা তৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো। হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন, অথচ তার চমকানোর কথা ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয় করলেন। পূর্ণা, প্রেমাকে এদিক ওদিক আসতে দিস না পদ্ম, আমি আসছি। হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান। হিমেল পাশ খুঁটিয়ে হাঁটছেন। ছেলেটা বোকাশোকা, জন্মগত প্রতিবন্ধী। ২২ বৎসরের হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে, কথায় কথায় খুব কাঁদে। সেখানে তার ভাই খুন হয়েছে। ১ মাস তো প্রতিদিন নিয়ম করেই কাঁদবে। পদ্মজা রাতেই ভেবেছিলেন এমন ঘটনা ঘটতে পারে, তবু এখন ভয় পাচ্ছে খুব। পুলিশ কি এসেছে? মাকে কি ধরে নিয়ে যাবে? ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল। গ্রামের কাছেই শহর, থানা। পুলিশ নিশ্চয় চলে এসেছে। পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল। সে ঘামছে খুব। নাক, মুখ, গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে। তার মনে হচ্ছে সে খুন করেছে। খুব বেশি ভীতু পূর্ণা। পদ্মজার শরীর কাঁপতে থাকে। চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে ধরে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। তার সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা। মাথায় ওড়না আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, প্রেমাকে দেখে রাখিস বোন। বাড়ি ভর্তি মানুষ, আরও মানুষ আসছে। হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। তখন ফর্সা রঙের ২ জন মহিলা ঝাঁপিয়ে পড়েন তার উপর। আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন। খেয়াল করে দেখেন ২ জন মহিলা তার মা এবং তার বোন। তারা হাউমাউ করে কাঁদছে, কিন্তু হেমলতার কান্না পাচ্ছে না। ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না। একটু কি কান্নার অভিনয় করা উচিত নয়? হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কুপিয়েছে। হেমলতা তা দেখে শান্তি পাচ্ছেন। এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি। পদ্মজা সেখানে উপস্থিত হয়। হেমলতার নজর পড়ে। ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা। হেমলতা ভ্রুকুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেয়। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি। চারিদিকে এত মানুষ। পদ্মজা এদিক ওদিক
উকি দিয়ে দেখি হেমলতা এগিয়ে আসেন। চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরিয়ে দেন। পদ্মজা দ্রুত ওড়নার আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল। তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন। পদ্মজা গোয়াল ঘরে থেকে উকি দিয়ে বাইরের অবস্থান পর্যবেক্ষণ করলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলো, জিজ্ঞাসাবাদ করলো। হানিফের লাশ নিয়ে গেল। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে, এরপর নদীতে ফেলে দেওয়া হয়। লঞ্চ ঘাটে লাশ ভাসে। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। মানুষের ভিড়ও কমে যাচ্ছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন। পদ্মজা ঘুটে গেল গোয়াল ঘরের দিকে একটুখানি ভুল হয়েছে এখানে, আমি না কেমন যেন আটকে যাচ্ছে মাঝে মাঝে। পদ্মজা গুটি পায়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে আসলো। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন। সেই হাসি দেখলে হেমলতার মা মঞ্জুরা, তিনি কিছু একটা ভেবে নেন। হেমলতার কাছে এসে কিরমির করে বলেন, তুই খুন করছস? তোর কেন মনে হচ্ছে এমন? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব। যদিও নানু পুলিশকে বলে দেয়, পুলিশ তো মাকে ধরে নিয়ে যাবে। কাল রাতে তুই আসছিলি হানিফের ঘরে, আমি দেখি নাই? রাগে কাঁপছেন মঞ্জুরা। আসছি। হেমলতা নির্বিকার স্বীকারোক্তি। কেন মারলি আমার ছেলেরে? তোর কি ক্ষতি করছে? আসছি বলে কি আমি খুন করেছি? এত রাইতে তুই তার কাছে কি দরকারে আইবি? আমি তাকে মারতে যাইব কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে। হেমলতার চোখ মুখ শক্ত। নিঃস্বস্ততা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠল, পুলিশের কাছে যাবো আমি। পদ্মজা কেঁদে উঠল, অস্পষ্ট কণ্ঠে বলে, নানু এমন করো না। হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, ফল খুব খারাপ হবে। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছে। মঞ্জুরা সবসময়ই হেমলতাকে ভয় পান। তিনি চুপসে যান, শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন। পদ্মজা বুঝে উঠতে পারেন না তার নানু কেন তাকে মারবে। না একটুখানি ভুল হয়েছে এখানে। পদ্মজা বুঝে উঠতে পারেন না তার নানু কেন ভয় পান তার মাকে। মায়ের অতীতে কি ঘটেছে? কেন তিনি এমন কাঠখোট্টা বলেছে এখানে। ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয় না, নানু কেন ছাড়লেন? মেয়ে বলে নাকি অন্য কারণে? কোনো উত্তর নেই তার কাছে। এসব ভাবলেই উল্টোপাল্টা মাথা ব্যথা ধরে। অন্য 8-10টা পরিবারের মতো কেন তারা না? নাকি গোপনে সব পরিবারেই এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্ন স্বরে পদ্মজাকে বলেন, পদ্ম, জি আম্মা, হানিফকে আমি খুন করিনি। কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা চমকায়। তার মা মিথ্যে বলে না? তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করল। তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা তুমি? হেমলতা জবাব দেননি। খাওয়া ছেড়ে উঠে যান। পদ্মজার ভাবনার সুতো কাটল কারোর পায়ের আওয়াজ শুনে। ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল। মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকান। এই ছেড়ি, যা এন থাইক্যা। পদ্মজা কান্না পায়, খুব খারাপ লাগে। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তার আড়ালে কত ব্যস্ত পায়ে বাড়ির ভেতরে চলে যায়। কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা। তিন বোন বই নিয়ে সড়কে উঠল। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা
এক নাগারে বক বক করেই যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছে। মেয়েটার হাসির রোগ আছে বোধহয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে, আম্মা রাস্তায় কথা বলতে মানা করেছে আর হাসতেও মানা করেছে। চুপ কর না পূর্ণা। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে যে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে কোনো এক পাখি। এই পদ্ম খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে। লাবণ্য আর পদ্মজা একই শ্রেণীতে পড়ে। লাবণ্য তার কাছে এসে হাঁপাতে থাকলো। শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। বাংলা পড়া শিখে এসেছিস আজ? পদ্মর প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল, আরে ছেড়ি, বাড়িতে শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষা পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করলেন। সে অলন্দপুরের মাতব্বরের বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে, পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। আজ পদ্মজার 14 গোষ্ঠীর মূর্খ 2-3 জন ছাড়া। তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছে। উনিও বলেন, তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই। পূর্ণা তো পারে, আমার চেষ্টা করতে ইচ্ছে করে না। আচ্ছা বাদ দে। শুন, কাইল আমরার বাড়ি নায়ক নায়িকা আইব। পূর্ণা বিগলিত কণ্ঠে প্রশ্ন করল, কেন আসব? কোন নায়ক? শুটিং করতে? ছবির শুটিং? পদ্মতে এসবে কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে তার ছায়াছবি দেখতেই হবে। তাই অভিনয় শিল্পীদের প্রতি পূর্ণার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল, কোন নায়ক নায়িকা? বল না লাবণ্য আপা। দাঁড়া, মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুজে মনে করার চেষ্টা করল। এরপর মনে হতেই বলল, লিখন শাহ আর চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা। হ। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল। মূল বক্তব্য ছিলেন লিখন শাহ। সরি, আমি একটুখানি আটকে যাচ্ছি। আর আসলে আমি সেরকম প্রফেশনাল কেউ না। আমার উপন্যাস পড়তে ভালো লাগে আর শোনাতেও ভালো লাগে, তাই আর কি। আর আমার ভুল ত্রুটিগুলো একটুখানি মানিয়ে নেবেন যারা শুনছেন। আমি প্রত্যেকটা এপিসোডেই বলি আর প্রত্যেকটা পর্বেই বলি যে একটু মানিয়ে নেবেন, কারণ আমি আগেও সেরকম পড়া হয়নি এরকমভাবে, তাই আর কি। তো দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।